মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে যখন কোনো নতুন এমআর জয়েন করে তার কাছে প্রথম চ্যালেঞ্জেস কি আছে যে টার্গেটকে অ্যাচিভ করা, এবং সময়ের সাথে সাথে যখন তাদের 2 বছর 3 বছর হয়ে যায় তারপরে যে চ্যালেঞ্জেস ফেস করে যে টার্গেট তো নয় অ্যাচিভ করলাম, এই মাসে করলাম কিন্তু পরের মাসে হলো না, তারপরে মাসে একটু হলো, তারপরে মাসে হলো না, তাহলে আপ ডাউন সেল থাকে, কনসিস্টেন্সি মেনটেন হয় না। এখানে আমি যখন এমআর ছিলাম আমি সেই দালেই পড়তাম। প্রথম তো দাঁত কেলার মতন, ডাক্তার সামনে কথা বলতে পারতাম না, ঠিক করে ডিটেলিং করতে পারতাম না, অনেকগুলো প্রবলেম ফেস করতাম। তার মাঝে দেখতাম কিছু দাদা, সিনিয়র দাদা, যাদেরকে দেখতাম 10 বছর 12 বছর 13 বছর আছে এই প্রফেশনে এবং বড় কোম্পানিতে কাজ করছে। তো তাদেরকে দেখতাম যে বছরের পর বছর তারা গ্রো করে চলেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতো, আরে ভাই কোথায় গেলি, এই তো এইবারে এই মিশর ঘুরে এলাম। ও বলছে আচ্ছা আমি তো থাইল্যান্ড গিয়েছিলাম, পরের বছরে ভাবছি দুবাইয়ে যাওয়ার প্ল্যানিং চলছে, কোম্পানি নিয়ে যাবে, পরের বছর যাবো, এরকম ভাবে তারা আলোচনা করতো। তো আমি বলতে পারো যে সিক্রেট ভাবে তাদেরকে দেখতাম তারা কিভাবে কথা বলছে, কি করছে না করছে। তাদের কাছ থেকে কয়েকটা পয়েন্ট আমি কিন্তু অ্যানালাইজ করেছিলাম। এই পয়েন্টগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, এবং এই পয়েন্টগুলো তোমরা যদি ফলো করো আমি একদম গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমরাও একটা সেল টার্গেটকে অ্যাচিভ করার পর তোমরাও কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করবে। দেখো, সেল অ্যাচিভ করাটা 1 মাসে 2 মাসে সেটা হয়তো অনেক ছেলেরা করে ফেলে, কিন্তু 4 বছর কাজ করার পর বলে আরে এই প্রফেশনে কিছুই নাই, এই সব বিরক্তিকর, অন্য কিছু করা ভালো। এটা অনেকের ক্ষেত্রে ঘটে, কিন্তু এখানেও আবার দেখতে পাচ্ছি এমন এমআর যারা বছরের পর বছর 10 বছর ধরে গ্রো করে, কিছু তো নিশ্চয়ই তাদের কাছে আছে না। এই সিক্রেট টিপস গুলো যেটা আমি অবজার্ভ করেছি শেয়ার করছি। প্রথম যেটা দেখতাম, তারা কিন্তু কোর প্রেসক্রাইবার বোঝে। কোর প্রেসক্রাইবার বলতে ধরো ওই এমআর দাদার 120টা ডক্টর আছে, তারা জানে যে 50টি আমার কোর ডক্টর, গত 5 বছর ধরে এই ডক্টরগুলো আমার পকেটে আছে। কোর ডক্টরকে প্রতিটা সময় তারা ভিজিট করে। এমনকি বর্ষাকালেও দেখতাম যে হয়তো নতুন ছেলে আসেনি, নতুন ছেলে ভিজিট করতে আসেনি, কিন্তু ওই দাদা, সিনিয়র দাদা ভিজিট করতে এসেছে রেনকোট পরে। এমনও দেখতাম যে শীতকাল ঠান্ডা লাগছে কিন্তু দাদাটাই এসেছে ভিজিট করতে। দেখ, এই জিনিসটা আমি ফিল করেছিলাম যে কোর প্রেসক্রাইবারদেরকে তারা কখনোই ছেড়ে দেয় না, যে হ্যাঁ একটা ডাক্তারবাবু কনভার্ট হয়ে গেছে চলো নতুন ডক্টরকে ফোকাস করি, না। মেন যে জায়গাটা তারা ফোকাস করতো, কোর প্রেসক্রাইবারদেরকে কন্টিনিউ তারা ভিজিট করতো, এবং এই প্রসেসকে কিন্তু বলতে পারো যে 365 দিন তারা অ্যাপ্লাই করতো। তাই তারা বছরের পর বছর গ্রো করে চলেছে। এই প্রফেশনে এমনও আছে যে এখান থেকেই বলতে পারো যে কিছুই ছিল না, বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে, তার তোমার সব দিক থেকে তারা গ্রো করেছে। আবার এমনও দেখতে পাবে যে তারা ফ্রাস্ট্রেটেড, কিছুই নাই, হাহাকার চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। সব ধরনের কিন্তু আছে প্রফেশনে, ঠিক আছে। তা আমি কিন্তু ওই ধরনের দাদাদের কথাই বলবো যারা বছরের পর বছর সাকসেস পায়। তাহলে কি জানলাম না, কোর প্রেসক্রাইবারদেরকে তারা কখনোই ছাড়ে না, কোর প্রেসক্রাইবারদেরকে অল টাইম ধরে রাখে, এটাই তাদের স্ট্রেংথ পয়েন্ট। 2 নম্বর জিনিস আমি যেটা দেখেছিলাম, প্রথমত আমি বুঝতে পারতাম না, আমি কি করতাম, মাসের শেষে স্টকিস্টের কাছে যেতাম এবং স্টকিস্টের কাছে কি বলতাম, কোম্পানির বলা কথা, চেকটা দাও, স্টেটমেন্টটা দাও, বাড়ি চলে আসতাম। কিন্তু এমন আমি দাদাকে দেখতাম ঠিক প্রতি সপ্তাহে স্টকিস্টের কাছে বসে আছে। আমি ধরতাম কেন বসে আছে বুঝতে পারি না রে ভাই, স্টকিস্টের কাছে কি কাজ? আলটিমেট খেলাটা যে কতটা স্টকিস্ট ভূমিকা পালন করে সেটা আমরা বুঝি না। একটা ডক্টর সঠিক লিখছে কিনা, সঠিক প্রেসক্রিপশন পাচ্ছে কিনা, প্রপার যদি মনিটরিং করতে হয় ডক্টরকে, স্টকিস্ট তা ইনফরমেশন দেবে। তাহলে আমি দেখতাম যে ওই দাদাগুলো স্টকিস্টের সাথে কি সুন্দর রিলেশন, একসাথে বসে চা খাচ্ছে, কথা বলছে, কি করে গ্রো করা যায় আলোচনা করছে, স্টকিস্টকে কি করে বেনিফিট দেওয়া যায় সেটাও নিয়ে আলোচনা করছে। তো এটা আমি দেখতাম যে তারা ডক্টর ভিজিট তো করছেই, তার সাথে সাথে অন্তত প্রতি সপ্তাহে 2 বার করে ভিজিট করতে যেত নিয়মিত। এখনো যারা সাকসেসফুল আছে আমার দাদারা, তারা কিন্তু করেন। সিক্রেট টিপস জেনে রাখো, কি করে না, ধরো রাত্রি 8টার সময় পর বা 7টার পর আজকে ভিজিট নেই, চলো স্টকিস্টের সাথে কথা বলি। একদম স্টকিস্টের কাছে A to Z ফিল্টার করে নাই, কোন ডাক্তারবাবু লিখছে, কোন ডাক্তারবাবু লিখছেন না, কোন ডাক্তারবাবু কতটা কমিয়ে দিয়েছে, বলে দিল স্টকিস্ট যে আপনার একটা প্রোডাক্ট ছিল খুব ভালো চলছিল, এখন কেন লিখছে না বলুন তো ডাক্তারবাবু, আচ্ছা কতটা সেল ডিগ্রোথ হয়েছে, সেটাও ডেটাটা কালেক্ট করে নিল স্টকিস্টের কাছে। তার ফলে দেখো পরের দিন যখন ভিজিট করতে যাও ডক্টরের কাছে, বলবে স্যার এই মাসে কিন্তু স্যার পাচ্ছি না, সমস্যা আছে স্যার। ডক্টর তখন বলবে আরে বাপ রে বাপ, এ তো আজীব বান্দা আছে, আজীব ব্যক্তি আছে, এ তো সবকিছু জেনে এসেছে। ডাক্তার বলবে না অ্যাকচুয়াল হয়েছে কি, আমি একটু অন্য কোম্পানির সাথে কিছু কমিটমেন্ট করেছি, তাদের কিছু এই করেছি সেই করেছি। বা ওই দাদাদেরকে আমি দেখতাম বলতো ঠিক আছে আপনি অন্য কোম্পানির সাথে কমিটমেন্ট করেছেন, আমার তো স্যার এই প্রোডাক্টটাও আছে। তখন কি করতো, অন্য একটা প্রোডাক্ট দিয়ে সে হাইলাইট করে দিত, ডক্টরের কাছে মার্কেটিং করে দিত। তাহলে কি ডক্টরকে কখনোই ছাড়তো না, যাকে বলো না যে টিপে ধরা, ছেড়ে দেবে না ভাই কোনো মতেই। এটাই আছে ওই সকল সাকসেসফুল এমআরদের স্টোরি, সিক্রেট টিপস। তাহলে তোমাদের এটাই করতে হবে। স্টকিস্ট মানে যে ভয় পেয়ে যাবো,
গালিগালাজ করবে, ভয় লাগে, খুব বিরক্তিকর লাগে না। চেষ্টা করো রিলেশনশিপ বিল্ড কর, আর তার সাথে কিছু কোর কেমিস্ট্রি থাকবে যে তোমাকে A to Z ইনফরমেশন দেবে, যে তোমাকে হেল্প করবে এই প্রফেশনকে গ্রো করানোর জন্য। স্টকের সাথেও ভালোভাবে আমাকে রিলেশন বিল্ড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোর কেমিস্ট্রি। শুধু যে ডক্টর ভিজিট করলাম, এবার কোথায় সেল কই ভাব খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না, তুমি স্টকিস্টের সাথে ঠিক করে রিলেশন বিল্ড না করতে পারলে ট্র্যাক করতে পারবে না, সেলকে ধরে রাখতে পারবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য দিতে হবে। এবার আর্টিনিস আমি দেখতাম যে এমআর দাদারা আর্টিনিস করতো বা করে, প্রথমে দেখে নেয় যে তাদের বাস্কেটে এমন কোন প্রোডাক্ট আছে যাদের ভ্যালুটা বেশি, মানে এমআরপি রেটটা অনেকটা বেশি, প্রোডাক্টটা ভালো আছে, এফিকেসি ভালো, ডিমান্ড আছে, এমআরপিটা ভালো আছে। তো কোর ডক্টরের কাছে তারা প্রথম চেষ্টা করতো বা করে যে এমআরপি যাদের হাই আছে সেই প্রোডাক্টগুলোকে আগে রাখা, আগে ডিটেলিং করা, আগে মার্কেটিং করা। তাতে কি হবে, সেটা ডেফিনেটলি হাই থাকবে। এটা একটা স্ট্র্যাটেজি হয়। এই স্ট্র্যাটেজিকেও তোমরা অ্যাপ্লাই করো, যে দেখো তোমার বাস্কেটে তোমার যে কোম্পানি ভিজুয়াল দিয়েছে ওখানে যে হাই এমআরপি প্রোডাক্ট কি আছে। অনেকে এমআর মধ্যে আবার সাইকোলজি হয় যে হাই এমআরপি নিয়ে ডিল করবো, হাই এমআরপি প্রোডাক্ট নিয়ে ডক্টররা লিখতে চাইবেন না। ঠিকমতো যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, ডেফিনেটলি ওখান থেকে আমরা বেশি জেনারেট পাবো, বেশি সেল করতে পারি। এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। ওকে, আর একটা বিষয় যেটা আমারও কিছুটা অভিজ্ঞতা হয়েছিল, আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। দেখবে প্রতিটা কোম্পানি না, তুমি যে কোম্পানিতে কাজ করবে, ধরো কোনো একটা কোম্পানি 10 বছর বা 15 বছর আছে মার্কেটে, তাদের কিছু ব্র্যান্ড থাকে স্টাবলিশড ব্র্যান্ড। স্টাবলিশড ব্র্যান্ডের মধ্যে নাম মানে মুখে চলে আসছে, অনেকদিন ধরে তারা বিজনেস করছে। এই ক্ষেত্রে তোমার কাজ কি হবে, তুমি ধরো পেয়েছো আমরা একটা কোম্পানিতে যেখানে ধরো 2-3টে প্রোডাক্ট আছে, খুব ভালো সেল আছে, তোমার যে টার্গেট আছে তার 30 থেকে 40% ওই 3টে ব্র্যান্ডে দিয়ে দিচ্ছে। এবার প্রবলেম হচ্ছে যে কোম্পানি ওই ব্র্যান্ডগুলোতে ফোকাস করে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, কোম্পানি বলে ওইগুলোতে ফোকাস করো। আর তুমিও কি করছো যে ঠিক আছে ওটা তোমার চলছেই, তাহলে আমার নতুন ব্র্যান্ডের দিকে ঝাঁপাই। তো এই করতে করতে যেগুলো আমার রানিং প্রোডাক্ট থাকে, যেগুলো আমার রানিং বিজনেস পাচ্ছি, আস্তে আস্তে অন্য কোম্পানিরা সেটা সাপ্রেস করে দেয়, অন্য কোম্পানি মার্কেটিং করে সেলটা আস্তে আস্তে ডিগ্রোথ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। এটাকেও আমাদের লক্ষ্য করতে হবে। যেটা আমার ভাই যে বলে না দুধ দেওয়া গাই, তো মেন যেটা দুধ দেওয়া গাই, যে প্রোডাক্টটা আমাকে বেশি বিজনেস দিচ্ছে, এমনটা নয় যে আমার ব্র্যান্ডিং হয়ে গেছে, ডাক্তারের মুখে এসে গেছে, পেনে এসে গেছে, ছেড়ে দিলাম না। ওই ব্র্যান্ডগুলোকে আমরা ফোকাস রাখবো, এবং তার সাথে যেটা আমরা মুভ হচ্ছে না বা নতুন লঞ্চ হচ্ছে এগুলোকেও ফোকাস রাখবো না। এমনটা নয় যে শুধু আমরা নতুন ব্র্যান্ডের দিকে ছাপাচ্ছি, কোম্পানিও বলছে মিটিং করে নতুন ব্র্যান্ড সেল করো, এই করো সেই করো, আর যেটাতে আমরা বিজনেস দিচ্ছি আমার সেল টার্গেট অ্যাচিভ করতে, সেগুলো ফোকাস না করলে আস্তে আস্তে ওই সেলটা ডিগ্রোথ হয়ে যাচ্ছে, এই সেলটা বাড়ছে না, এই একটা প্রবলেম হয়ে যায়, আর ট্র্যাকিং করতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ইভেন কোম্পানি আবার তোমাকে একটা সময় পর বলবে কি ব্যাপার, আপনার 6 মাস আগে এত ভালো অ্যাচিভ করতেন ওই প্রোডাক্টগুলো, আমাদের পুরোনো ব্র্যান্ডগুলো, আজকের ডিগ্রোথ হচ্ছে কেন? রিজনটা কি? কারণ আমরা ট্র্যাক করতে পাই না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের যে কোর ডক্টর আছে, ডেফিনেটলি আমরা কিন্তু পুরোনো ব্র্যান্ডকেও তো ব্র্যান্ডিং করবই, পুরোনো ব্র্যান্ডকেও তো আমরা ডিটেলিং করবই, মার্কেটিং করবই, তার সাথে সাথে নতুন ব্র্যান্ড তো থাকছে। আমরা সেটা বুঝে নেবো যে কোনটা আমরা মুভেবল ব্র্যান্ড, কোনটা আমার নন মুভেবল ব্র্যান্ড, এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আরেকটি বিষয় যেটা এমআরদের জন্য তো একদমই আজীবন লাগু থাকে, কনসিস্টেন্সি। বললাম না প্রথমেই যে ওই দাদাগুলোকে দেখতাম যে তাদের যে কোর ডক্টর জানে কনসিস্টেন্সলি মিট করতে জানে, মানে তাদের 10 বছর ধরে ওই একটি ডক্টরকে ভিজিট করছে, একটি ব্র্যান্ড একটি কোম্পানিতে আছে, কিন্তু ভিজিট করতে ছাড়ে না। যে ডক্টর আমার লিখছে বলে আমি যাব না, এটা করে না, তাই তাদের সেলও কখনো ডিগ্রোতে যায় না। এমনও এমআরকে আমরা দেখি যারা হয়তো একটা সময়ের পর মানে এদিক ওদিক করে বাইপাস করতে চায়, কোম্পানিকে বুঝিয়ে দেয় আমি গিয়েছিলাম, এটা কিন্তু আলটিমেট আখেরই আমাদেরই ক্ষতি হয়। যখন প্রফেশনকে ভালোবেসে ফেলবে, দুরকম কাজ হয় ভাই, একটা হয় চাপে পড়ে কাজ, একটা হয় ভালোবেসে কাজ। যখন তুমি ভালোবেসে কাজ করবে তখন তুমি কমপ্লেন করবে না, তখন তুমি বলবে না যে এই প্রফেশনে কিছুই নেই, রিজেকশন করবে না, যখন তুমি বলবে না যে এখানে আমাকে সবসময় ওই সম্মান নেই, এই নেই সেই নেই, বলবে না। যখন তুমি ভালোবেসে ফেলবে না, ফোকাস থাকবে, তুমি অটোমেটিক কাজ করবে। তাই কনসিস্টেন্সি ভাই ম্যাটার, এটা আমি বিশ্বাস করি। আমার ক্ষেত্রেও তুমি দেখতে পারো, আমি কিন্তু এই যে ভিডিও দিই তোমাদেরকে, এমনটা নয় যে আজকে একটা ভিডিও দিলাম এমআর সংক্রান্ত, আবার 1 মাস পর না। আমি জানি যে তোমাদের কাছে পৌঁছাতে হলে, তোমাদের কাছে ভ্যালু প্রোভাইড করতে হলে আমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তাই আমার দেখবে যে প্রতি সপ্তাহে 3টে ভিডিও আসবে, মানে আসবে ভাই, এটাই কি বলে কনসিস্টেন্সি। এটা আমি করতে ভালোবাসি, আর এটা বলতে শিখেছি আমি এমআর প্রফেশন থেকে। যখন আমি কনসিস্টেন্সি থেকেছি, আমি যখন আজ থেকে 2 বছর আগে কথা বলতাম, ফাম্বেল করতাম বেশি, কথার মধ্যে অনেকটা বেশি জড়তা থাকতো, এত যে স্পন্টেনিয়াস ভাবে কথা বলতে পারছি সেটা আসতো। তাই কনসিস্টেন্সি আমাকে গ্রো করেছে। তুমি যখন কনসিস্টেন্সি থাকবে, ডক্টরের কাছে যত বেশি নিজেকে থ্রো করবে, আস্তে আস্তে তোমারও কথা বলার প্যাটার্ন চেঞ্জ হবে, তোমারও থ্রো করার স্টাইল চেঞ্জ হবে, তুমি অনেকটা বেশি অ্যাটেনশন পাবে ডক্টরের কাছে, সেখানে তোমার সেল অনেক ভালো হবে। সেখানে সব জায়গাতেই তুমি স্টকিস্টের কাছেও তুমি অ্যাটেনশন বেশি পাবে, কেমিস্ট্রির কাছেও অ্যাটেনশন পাবে, অটোমেটিক সেটা তুমি তার রিফ্লেকশন বলতে পারো, তার গ্রোথ তুমি ফিল করতে পারো। এবং ফাইনাল যে টিপসটা শেয়ার করবো, অবশ্যই সেটা ফলো করার চেষ্টা করো। এটা আমি ডেফিনেটলি করতাম, আমি একটা পার্সোনালিটি মেনটেন করার চেষ্টা করতাম। অনেকে আমাকে আমি কাউকে খারাপ করতে চাই না, খারাপভাবে বলতে চাইছি না, এমনই আমাকে দেখতে পাবে যে খুব প্রপার ড্রেসিং সেন্স, নিজেকে একটা গ্রুমিং করার টেন্ডেন্সি, একটা নিজেকে যে এক্সপোজ করছে বা এক্সপ্লোর করার চেষ্টা করছে, সেটা যেন খুব
মানে একটা অ্যাট্রাকটিভ লাগছে, আবার এমনই আমাকে দেখবে সে যেন একটা কেমন দেখি এটা কেমন একটা মনে হয় যে তার মধ্যে সেই স্পার্কটা নেই, তার মধ্যে সেই এনার্জিটা নেই। আমার যে পুরনো কোম্পানির জেডএসএম ছিল ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো, ওনার যে একটা স্টাইল মেনটেন করা, যিনি একটা প্রফেশনাল কাজ করছে উনি ফিল করতেন, তার ড্রেসিং সেন্স হোক, কথা বলা হোক, সেটা রিফ্লেকশন দেখতে পেতাম। এমনও ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, এমনও এমআরকে যে হয়তো ভালো কোম্পানিতে আছে কিন্তু তার মধ্যে সেই পার্সোনালিটিকে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে এই প্রফেশনে। অনেকে বলতে পারো যে কোনো মাইনে রাখে না, কোনো দাম নেই, না আছে ভাই। আমি একটা এমআর দাদাকে দেখেছিলাম, জিএসকে কোম্পানিতে কাজ করতো, অলমোস্ট 56 কি 57 ইয়ার ছিল ওনার, আর 3-4 বছর ছিল। উনি 4 চাকা করে আসতেন ডক্টরের কাছে ভিজিট করতে। তো উনি যখন নামলেন ওনার যে পার্সোনালিটি না রিফ্লেকশন হলো। আমরা যে আরো 5 জন নতুন ছেলেরা দাঁড়িয়ে আছি, নতুন ছেলেরা জয়েন করেছি, আমি তো দেখতাম যে ভাই কি সুন্দর আসলেন, কি সুন্দর ডিটেলিং করতেন। ডক্টরের সামনে যখন যেতেন ডক্টর নিজেও চুপচাপ শুনতেন। আচ্ছা, তো ওনাকে দেখে আমি শিখেছিলাম যে কিভাবে পার্সোনালিটিকে ধরে রাখতে হয়। উনি যারা বড় কোম্পানিতে আছেন তার সেটা রিফ্লেকশন হয়, বা উনি যে ওই জায়গাটা গেছেন এখনো স্টিল নাও 56-57 এজেতেও যে কাজ করছেন তার সেটা রিফ্লেকশন হয় এবং কতটা সে প্যাশনেট অ্যাবাউট দিস প্রফেশন। সো আমি এটা বলবো যে গ্রুমিং ব্যাপার বা পার্সোনালিটি জিনিসটাতে একটুখানি কাজ করো। এর জন্য অনেক অপশন আছে, তুমি সেটা জানতে পারো। তুমি যদি চাও যে আমার কাছ থেকে পার্সোনালি একটু কনসাল্ট করতে, পার্সোনালি একটুখানি জানতে, ডেফিনেটলি তার জন্য ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা মেসেজ করে নেবে, ঠিক আছে? কল বলবো না যে প্লিজ কল করতে যেও না, কারণ অনেক কল আমি রিসিভ করতে পারি না, আমার আরও কাজ থাকছে। মেসেজ করে নিও, সেখানে না হয় আমরা 1-to-1 কিছু কমিউনিকেট করে তোমার কিভাবে আর গ্রোথ করা যায় আলোচনা করতে পারি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও। আর এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তুমি তো নিশ্চয়ই জানো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।